প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাশাপাশি আরও যারা উপস্থিত আছেন তাদের সবাইকে বিপুস টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা আজকে স্পোকেন ইংলিশের একটা পার্ট নিয়ে আলোচনা করব। এই পার্টটি আলোচনার ক্ষেত্রে শুধু শিক্ষার্থী ভাই ও বোনেরা না, যারা চাকরি প্রত্যাশী প্রাপ্ত আছেন, যারা ব্যবসা করেন বা যে পেশায় আছেন না কেন, প্রত্যেকটি মানুষই কোনো না কোনোভাবে উপকৃত হবেন। আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার দিয়ে কীভাবে বাক্য তৈরি করা যায় বা কিভাবে বাংলাকে হ্যাড বেটারের মাধ্যমে ইংরেজিতে ট্রান্সলেট করা যায় বা কখন কোন কথার পরিপ্রেক্ষিতে হ্যাড বেটারের কথাগুলো ব্যবহার করতে হবে, আমরা এই বিষয়টা আজকে আলোচনা করব। হ্যাড বেটার, আমরা জানি হ্যাড একটি ভার্ব যার বাংলা অর্থ হচ্ছে ছিল। হ্যাড এর বাংলা অর্থ হচ্ছে ছিল, আর বেটার হচ্ছে ভালো। হ্যাড বেটার, যদিও হ্যাড বেটারের শাব্দিক অর্থ আসছে হ্যাড মানে ছিল আর বেটার মানে ভালো। হ্যাভ এবং হ্যাজ এর পাস্ট ফর্ম হলো হ্যাড। আর গুড একটি অ্যাডজেক্টিভ যার কম্পারেটিভ ডিগ্রি হলো বেটার, সেটা আমরা সবাই জানি। আমি আবারও বলছি, হ্যাভ এবং হ্যাজ একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম যার পাস্ট ফর্ম হলো হ্যাড। হ্যাভ হ্যাজের বাংলা অর্থ হচ্ছে আছে, আর হ্যাডের বাংলা অর্থ হচ্ছে ছিল। তদ্রূপভাবে গুড একটা অ্যাডজেক্টিভ বিশেষণ যার বাংলা অর্থ হচ্ছে ভালো। এই গুডের কম্পারেটিভ ডিগ্রি হলো বেটার। এখন এই হ্যাড এবং বেটার দুটো শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে একটি মডেল ভার্ব। তাই আমরা যদি হ্যাড এবং বেটারকে একসঙ্গে একই ওয়ার্ডে রূপান্তরিত করি, তখন তা রূপান্তরিত হয়ে যাবে মডেল ভার্বে। এই হ্যাড বেটারের বাংলা অর্থ হচ্ছে বরং। হ্যাড বেটারের বাংলা অর্থ হচ্ছে বরং। আমরা প্রায় বলে থাকি, আমি বরং কাজটা করি, তুমি বরং এখন বাড়ি যাও, তাহারা বরং তাস খেলো, আমাদের বরং বিষয়টা জানানোই ভালো, তোমাদের বরং এখনই কাজটি করা দরকার। সাপোজ আমরা কোথাও যাওয়ার উদ্দেশ্যে কোনো রাস্তার মোড়ে বা রাস্তায় দাঁড়িয়ে থেকে আমরা ভাবছি একটা রিক্সা দরকার। আমরা একটা বন্ধু আর একটা বন্ধুকে বলতেই পারি, আমরা বরং একটা রিক্সা ভাড়া করি। তার চেয়ে আরও ভালো করে বলতে পারি, আমরা বরং একটি রিক্সা ভাড়া করি বা একটি রিক্সা ভাড়া করব। এই যে নাম্বার ওয়ান হচ্ছে, আমি বললাম আমরা একটি রিক্সা ভাড়া করব। আবার বললাম আমাদের একটি রিক্সা ভাড়া করা দরকার। আবার বললাম আমাদের একটি রিক্সা ভাড়া করা উচিত। আবার বললাম আমরা বরং একটি রিক্সা ভাড়া করি। এখানে চারটি বাক্যের বাংলা শাব্দিক অর্থ একই দাঁড়াচ্ছে, রিক্সা ভাড়া করা।
কথার মধ্যে পার্থক্য হচ্ছে, আমরা প্রথমে বলেছি আমরা একটি রিক্সা ভাড়া করব, দ্বিতীয় বলেছি আমাদের একটি রিক্সা ভাড়া করা দরকার, তৃতীয় বলেছি আমাদের একটি রিক্সা ভাড়া করা উচিত, লাস্টে বলেছি আমরা বরং একটি রিক্সা ভাড়া করি। এই দৈনন্দিন জীবনে এই বরং দিয়ে আমরা অনেক কথাই কিন্তু বলে থাকি। এই বরংয়ের ইংরেজি হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার মূলত একটি মডেল ভার্ব। এটা ব্যবহারের ক্ষেত্রে কখনো কোনো পার্সনগত কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সকল পার্সনের ক্ষেত্রেই হ্যাড বেটার ব্যবহার করা যাবে। আয়ের পরেও ব্যবহার করা যাবে, আয়ের পরেও ব্যবহার করা যাবে, ইউয়ের পরেও যাবে, হি এর পরেও যাবে, সি এর পরেও যাবে, রানার পরেও যাবে, কামালের পরেও যাবে। অর্থাৎ কোনো ক্ষেত্রেই হ্যাড বেটারের কোনো পরিবর্তন হবে না। সকল পার্সনের ক্ষেত্রেই সাবজেক্টের পরে হ্যাড বেটার ব্যবহার করা যাবে। এখন কথা হচ্ছে, আমার দৈনন্দিন জীবনে অনেক কথার মাঝখানেই কিন্তু আমরা বরং দিয়ে কথাগুলো বলেই থাকি। যদি কখনো আমার কথার বলতে গিয়ে বরং কথাটা চলে আসে বা আমার কল্পনায় চলে আসে, তাহলে আমি এই হ্যাড বেটার দিয়ে এই বাংলাকে ট্রান্সলেট করতে পারবো। তাহলে আমরা এক্ষেত্রে আমরা একটা রিক্সা ভাড়া করব, এটা ইংরেজি শিখবো না আজকে আমরা। আমাদের একটা রিক্সা ভাড়া করা দরকার, এটারও শিখবো না আজকে আমরা। আমাদের একটি রিক্সা ভাড়া করা উচিত, এটারও আমরা ইংরেজি শিখবো না আজকে। আমরা শিখব হচ্ছে আমরা বরং একটি রিক্সা ভাড়া করি। আসলে হ্যাডকে দেখে পাস্ট টেন্স মনে হলেও এখানে হ্যাড বেটার কিন্তু পাস্ট টেন্সকে প্রতীয়মান করছে না। যদিও হ্যাভ এবং হ্যাজের পাস্ট টেন্স হ্যাড, কিন্তু হ্যাড বেটার সবসময় ভবিষ্যৎকে নির্দেশন করে। শুনতে বা বলতে বা দেখতে হ্যাডকে পাস্ট টেন্সের মনে হলেও এই হ্যাড বেটার কিন্তু ভবিষ্যৎকেই নির্দেশ করে এবং এটা দ্বারা ভবিষ্যতের আদেশ বা উপদেশকে বোঝায়। এই হ্যাড বেটার দিয়ে বাংলাকে ইংরেজি করতে হলে প্রথমে ব্যবহার করতে হবে সাবজেক্ট, তারপরে ব্যবহার করতে হবে হ্যাড বেটার, তারপরে করতে হবে ভার্ব, তারপরে ব্যবহার করতে হবে অবজেক্ট। আমরা জানি যে কোনো বাংলা বাক্যের পরিশেষে ভার্ব বা ক্রিয়া অবস্থান করে। আমি আবারও বলছি, যে কোনো বাংলা বাক্যের সর্বশেষে কিন্তু ক্রিয়া বা ভার্ব অবস্থান করে, কিন্তু ইংরেজিতে তার উল্টো। ইংরেজিতে সবসময় কর্তা বা সাবজেক্টের পরে কিন্তু ভার্ব অবস্থান করে। তার আগে হেল্পিং ভার্ব ব্যবহার হতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু খেয়াল রাখতে হবে, আমি বরং দিয়ে যে কথাটা কল্পনা করব বা ইমাজিন করব, আমার সে কথার কিন্তু পরিশেষে কিন্তু আমার ক্রিয়া থাকবে, কিন্তু সেই ক্রিয়া কোথায় বসবে? হ্যাড বেটারের পরে ব্যবহার করতে হবে। বাংলায় যদিও সেই ক্রিয়াটি থাকবে বাক্যের পরিশেষে, যখন আমি একে ইংরেজিতে ট্রান্সলেট করব তখন কি হবে? তার অবস্থান হবে হ্যাড বেটারের পরে। এবং এটাও খেয়াল রাখতে হবে যে হ্যাড বেটারের পরে সকল ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। হ্যাড বেটারের পরে কখনোই কোনো ভার্বের কোনো রূপ পরিবর্তন করা যাবে না। হ্যাড বেটারের পরে কি হবে? সকল ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আমরা আসি এখানে, এখন শিখি। তাহলে আমরা বরং একটি রিক্সা ভাড়া করি। এই আমরা হচ্ছে আমার প্রদত্ত বাক্যের সাবজেক্ট, যিনি কাজটি করেছেন বা কাজটি করবেন। বরংটা হচ্ছে আমার হ্যাড বেটার, আর ভাড়া করি হচ্ছে আমার ভার্ব, রিক্সা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে কি বোঝা যাচ্ছে? যিনি কাজটি করেন বা করবেন বা করেছেন তিনি হচ্ছে প্রদত্ত বাক্যের সাবজেক্ট। অর্থাৎ আমার ইমাজিনে যখন আমি কোনো বরং দিয়ে কোনো কথা বলতে চাবো, তখন আমি হব সাবজেক্ট। বরংয়ের ইংরেজি তো হ্যাড বেটার, সেটা আমরা অবশ্যই জেনেছি। আর আমরা কি বলেছি? যে আমার
বাংলা বাক্যের সর্বশেষ থাকবে হচ্ছে ভার্ব। এই ভার্বটা কোথায় বসবে? হ্যাড বেটারের পরে বসবে। আমার স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তা আমরা আসি, তাহলে আমরা বরং, আমরা হচ্ছে প্রদত্ত বাক্যের সাবজেক্ট, যার ইংরেজি হচ্ছে উই। এরপরে কি আছে? বরং, ইংরেজি হলো হ্যাড বেটার। হ্যাড বেটার আমরা কি শিখেছি? যে হ্যাড বেটারের পরে আমরা ভার্ব ব্যবহার করব, সেই ভার্বটা কি? ভাড়া করি। তাহলে ভাড়ার ইংরেজি হচ্ছে হায়ার, HIRE। তাহলে উই হ্যাড বেটার হায়ার, আমরা ভাড়া করি। কি ভাড়া করি? একটি রিক্সা, এ রিক্সা, RICKSHAW। তাহলে কি হলো? উই হ্যাড বেটার হায়ার এ রিক্সা। রিক্সা ভাড়া করার ইংরেজি হায়ার কেন? যখন স্বল্প সময়ের জন্য কোনো কিছু ভাড়া করা হয়, বা যখন স্বল্প সময়ের জন্য স্বল্প টাকায় কোনো বস্তু বা কোনো কিছুকে ভাড়া নেওয়া হয়, তখন তার ভাড়া করার ইংরেজি হায়ার ব্যবহার করতে হয়। তাহলে কি হলো? উই হ্যাড বেটার হায়ার এ রিক্সা, আমরা বরং একটা রিক্সা ভাড়া করি। আসি আমরা অনুভাবে আমরা আরও আসতে পারি। তুমি এখন যাও, তুমি বরং এখন যাও, তুমি বরং এখন যাও। সাপোজ মনে করি এই হচ্ছে আমার কল্পনাকৃত আমরা বাংলা বাক্যটি, আমি এটাকে ইংরেজি করব। তাহলে এখানে তুমি যে কথাটা আছে, এটা হচ্ছে আমার প্রদত্ত বাক্যের সাবজেক্ট বা কর্তা। বরং বলে তো হ্যাড বেটার, সেটা আমরা আগে শুনেছি। আর আমরা কি শুনেছি? যে বাংলা বাক্যের সর্বশেষ থাকে ভার্ব। তাহলে যাও, এই যাওটা হচ্ছে আমার ভার্ব। তাহলে তুমি হচ্ছে আমার বাক্যের সাবজেক্ট, বরং হচ্ছে হ্যাড বেটার, এখন হচ্ছে অবজেক্ট হিসেবে বসবে, এটা হচ্ছে নাও, এটা একটা অ্যাডভার্ব। তাহলে আমরা আসি এখন কীভাবে ইংরেজি করব? তাহলে তুমি বরং যাও এখন, কথাটা কীভাবে হবে? তুমি বরং যাও এখন। তাহলে তুমি ইংরেজি হচ্ছে ইউ হ্যাড বেটার, তুমি বরং গো যাও নাও, ইউ হ্যাড বেটার গো নাও, তুমি বরং এখন যাও। এভাবে আমরা আরও অনেক ইংরেজি বলতে পারবো। আমরা শিখছি, একের পর এক শিখব। তুমি আজ যেও না, তুমি আজ যেও না। 2 নম্বর লিখলাম হচ্ছে আমরা তুমি আজ থেকেই যাও, থেকেই যাও। লাস্টে বললাম তুমি বরং আজ থাকো, তুমি বরং আজ থাকো। একই কথা, তুমি আজ যেও না, তুমি আজ থেকেই যাও, তুমি বরং আজ থাকো। আমরা এই প্রথম এবং দ্বিতীয়টা ইংরেজি আজকে শিখব না, এটা পরে কোনো চ্যাপ্টারে আমরা আলোচনা করে নেব। আমরা শিখব তুমি বরং আজ থাকো। তাহলে এখানে তুমিটা হচ্ছে আমার প্রদত্ত বাক্যের সাবজেক্ট, যিনি কাজটা করছেন। বাক্যের লাস্টে আছে থাকো, এটা বাক্যের ভার্ব। বরং তো জানি আমরা হ্যাড বেটার, আজ হচ্ছে অবশিষ্ট একটা ওয়ার্ড। তাহলে এখন আমরা ইংরেজি করি। এখন এটা সাবজেক্ট, প্রথমে তারা সাবজেক্ট চেয়েছে, তাহলে ইউ তুমি, বরং হ্যাড বেটার, তাহলে ইউ হ্যাড বেটার। তাহলে তুমি বরং থাকো, থাকার ইংরেজি স্টে। লাস্টে কি আছে? আজ, টুডে। তাহলে ইউ হ্যাড বেটার স্টে টুডে। স্টে এবং লিভ, কোথাও বা কোনো স্থানে স্বল্প সময়ের জন্য অবস্থান করাকে ইংরেজিতে স্টে বলা হয়ে থাকে।
আর কোথাও স্থায়ীভাবে থাকলে তাকে বলা হয়ে থাকে লিভ। আমি আবারও বলছি, কোনো জায়গায় বা কোনো স্থানে যে কোনো কাজের পরিপ্রেক্ষিতে বা কাজের প্রয়োজনে স্বল্প সময় অবস্থান করাকে ইংরেজিতে স্টে দিয়ে আখ্যায়িত করতে হয়, তার ভার্ব স্টে ব্যবহার করতে হয়। আর কোথাও যদি কোনো ব্যক্তি স্থায়ীভাবে বসবাস শুরু করেন বা থাকা শুরু করেন, তাহলে লিভ ব্যবহার করতে হয়। তারপর শিখলাম তুমি বরং আজ থাকো। থাকোর ইংরেজি হচ্ছে স্টে, মানে অবস্থান করো। তাহলে কি হচ্ছে, তুমির ইংরেজি হচ্ছে ইউ, বরংয়ের ইংরেজি হচ্ছে হ্যাড বেটার, থাকার ইংরেজি হচ্ছে স্টে এবং আজ। তাহলে ইউ হ্যাড বেটার স্টে টুডে, তুমি বরং আজ থাকো। আমরা আরও ধরা যাচ্ছি। আমরা বরং তাকে একথা বলি। আমরা বরং তাকে একথা বলি। এখানেও বরং আছে, আমরা বরং তাকে একথা বলি। তাহলে এই প্রদত্ত আমার এই বাংলা বাক্যের মধ্যে আমরা হচ্ছে বাক্যের সাবজেক্ট, যার ইংরেজি হলো ওই। এরপরে আমার কি আছে, বরং, যার ইংরেজি হলো হ্যাড বেটার। তারপরে কি ইংরেজি আছে, তাকে, হি মানে সে, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, বা হার, সি এর অবজেক্টিভ ফর্ম হার, হি এর হচ্ছে হিম, তাকে। এ কথা বলি, বলা মানে টেল। তাহলে কি যাচ্ছে, আমরা বরং তাকে এ কথা বলি। তাহলে আমরা প্রথমে কি জানি, প্রথমে ব্যবহার করব হচ্ছে আমরা সাবজেক্ট, তারপরে ব্যবহার করব হচ্ছে হ্যাড বেটার, তারপরে ব্যবহার করব হচ্ছে আমরা ভার্ব, অবশ্যই তার প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, কারণ আমরা জানি হ্যাড বেটারের পর সকল ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। এরপরে আমরা ব্যবহার করব হচ্ছে অবজেক্ট, মানে কর্ম। তাহলে আমরা কি পেয়েছি সাবজেক্ট হিসাবে, আমরা পেয়েছি হচ্ছে ওই, মানে আমরা। তাহলে আমরা বরং বলি তাকে এ কথা। আমরা ইংরেজি ভাষা এভাবে কথা বলবো। আমি আগেই বলেছি যে বাংলাতে সর্বক্ষেত্রে বাক্যের পরিশেষে ভার্ব অবস্থান করে, আর ইংরেজিতে কি হয়, সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করা হয়ে থাকে। তাহলে উই হ্যাড বেটার, এরপর আমরা কী বলবো, আমরা ভার্ব নেব। ভার্ব কোথায় আছে, লাস্টে আছে। তাহলে উই হ্যাড বেটার টেল, TELL, আমরা বরং বলি। আমরা বরং বলি, কাকে বলি, তাকে, হিম। তাহলে উই হ্যাড বেটার টেল হিম দিস, THIS, দিস। উই হ্যাড বেটার টেল হিম দিস, আমরা বরং তাকে এ কথা বলি। আমি অন্যভাবে কথাটা বলতে পারবো, উই হ্যাড বেটার টেল দিস টু হিম। দুটো অর্থ একই দাঁড়াচ্ছে, উই হ্যাড বেটার টেল হিম দিস আর উই হ্যাড বেটার টেল দিস টু হিম। দুটো অর্থ দাঁড়াচ্ছে, আমরা বরং তাকে এ কথা বলি। এই তো শিখলাম আমরা হাবোধক বাক্য শিখলাম। এবার আমরা নাবোধক বাক্য শিখব। নাবোধক ক্ষেত্রে কি হবে, প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপরে হ্যাড বেটার, তারপরে হচ্ছে নট, তারপরে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে হলো অবজেক্ট। এর আগে আমরা শিখলাম হচ্ছে কি শিখলাম, আমরা হাবোধক বাক্য শিখলাম। এবার নাবোধক বাক্য শিখব। সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তুমি বরং আজ যেও না,
তুমি বরং আজ যেও না। তুমি বরং আজ যেও না যখনই বাংলা বাক্যের পরিশেষে অথবা আমার ইমাজিনকৃত কথার পরিশেষে নাবোধক না থাকবে, তখনই আমরা এই সূত্রকে ফলো করব, সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে তুমি হচ্ছে আমার প্রদত্ত বাক্যের সাবজেক্ট, বরং মানে হ্যাড বেটার, এরপরে আমরা ভার্ব নেব, বাট তারপরে আমার নায়ের ইংরেজি আমরা নট নেব। এবার পার্থক্য হচ্ছে আগে যেমন হ্যাড বেটারের পরেই কিন্তু ভার্ব বসতো, এবার তা হবে না। এবার হ্যাড বেটারের পরে নট ব্যবহৃত হবে, এরপরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। তাহলে আমরা কী করতে পারি এবারে? তাহলে ইউ মানে তুমি, হ্যাড বেটার আমরা কি জানি যে কোনো বাংলা ক্রিয়ার শেষে ক্রিয়ার পরে যে অতিরিক্ত অংশ থাকে তাকে বলা হয় ক্রিয়া বিভক্তি। এখানে যেও কিন্তু মূল ক্রিয়া, আর নাটা কিন্তু একটা এক্সট্রা অংশ হিসাবে যোগ করতে হয়েছে। এই নাটাই হচ্ছে আমার ক্রিয়া বিভক্তি, যার ইংরেজি হচ্ছে নট। তাহলে এখানে কী ছিল? যেও না, আমরা আগে নাইন ইংরেজি নিলাম নট, তাহলে ইউ হ্যাড বেটার নট। যাওয়ার ইংরেজি হচ্ছে গো। কবে? টুডে।